ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। গুড মর্নিং স্যার। বস বস, আগে পড়াটা ধরি, তারপরই দেখবো মর্নিংটা গুড নাকি ব্যাড। সবাই হোমওয়ার্ক করে এসেছিস তো? না হলে কিন্তু আজকে পেঁ দিয়ে লাল করে ছাড়বো সবাইকে। ফেলু রে, কিছু কর রে ফেলু, আজকে আমি হোমওয়ার্ক করে আনিনি ফেলু, স্যার আমাদের পে দিয়ে লাল করে দেবে রে, তুই কিছু কর ফেলু। আমিও তো আজ হোমওয়ার্ক করে আনিনি, দেখি কি করা যায় স্যারকে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? স্যার আমরা গ্রামকে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? মিলিগ্রামকে লিখবি এমজি, আর কিলোগ্রামকে লিখবি কেজি। স্যার তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো, টেলিগ্রামকে কি লিখবো? ফালতু কথা বলিস না বল্টু, চুপচাপ বস। আর তোরা কি ভেবেছিলিস উল্টো পাল্টা কথা বলে আমার মনটাকে ঘুরিয়ে দিবি? তোরা ভেবেছিলিস উল্টো পাল্টা প্রশ্ন করবো আর স্যারের মনটাকে ঘুরিয়ে দেবো আর পড়া ধরবে না? এই বল্টু, তুই উঠে দাঁড়া, তোকে আগে প্রশ্ন করি। কি প্রশ্ন স্যার? ধর তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার আমি বাসের জানালা খুলে দেব। ধর ওই বাসের জানালাটা 3.5 বর্গমিটার, আর বাসের আয়তন 15 মিটার কিউব, আর বাসটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে বল বাসটা ঠান্ডা হতে কতক্ষণ সময় লাগবে? কিরে, উত্তরটা না বলেই বসে পড়লি যে? উত্তরটা বলতে পারবো না স্যার, মারুন আমাকে যত খুশি মারুন, আমি তাও এর উত্তর বলতে পারবো না স্যার। এই তুই বেঞ্চের ওপর দাঁড়া। এই পুঁটি, তুই বলতো। প্রশ্নই বুঝিনি, উত্তর কি দেবো আমি বলতে পারবো না। বেশ, তুইও বেঞ্চের ওপর দাঁড়া। এই ফেলু, তুই দাঁড়া তো। তুই বলতো, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার তাহলে আমি আমার ভিতরের স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার তারপরেও যদি গরম লাগে তাহলে আমি আমার প্যান্টটা খুলে ফেলবো। ওহো, তারপরেও যদি তোর গরম লাগে তখন কি করবি? তারপরেও যদি গরম লাগে আমি আমার আন্ডার প্যান্ট খুলিয়ে ল্যাংড হয়ে থাকবো, তাও আমি বাসের জানলা খুলবো না। ফালতু কথা বলিস না, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো, বেঞ্চের ওপর দাঁড়া। তোদের যে রচনাগুলো পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার পড়ে এসেছি। বেশ বাবা নন্টে, তুই নদী নিয়ে একটা রচনা শোনাতো। স্যার নদী কোনো উঁচু স্থান থেকে প্রবাহিত হয়ে ঢাল বরাবর ভূপৃষ্ঠের সমুদ্রে গিয়ে মেশে। নদী আমাদের উপকারে লাগে, নদীর জল আমাদের গৃহস্থালির কাজে লাগে, কলকারখানার কাজে লাগে। নদীর জল আমাদের চাষবাসের কাজে লাগে, নদী থেকে আমরা মাছ পাই। নদী আমাদের যাতায়াতের কাজে লাগে, আর নদীর পলি মাটিতে খুব ভালো ফসল হয়। বাহ নন্টে বাহ, তুই খুব সুন্দর বলেছিস। তুই বস বাবা, তুই বস। বল্টু, তুই কোনো রচনা পড়ে এসেছিস? স্যার আমি তোমার দেখা একটি মেলা, এই রচনাটাই পড়ে এসেছি। আমি তো অনেকগুলো রচনা পড়ে আসতে বলেছিলাম, তুই একটা রচনা পড়ে এসেছিস। আমি শুনবো না, আমি যেখান থেকে খুশি রচনা ধরবো। তুই বল, আমার প্রিয় বন্ধু রচনাটা বল। স্যার প্রিয় বন্ধু, স্যার ফেলু আমার প্রিয় বন্ধু। আমরা দুজন একদিন ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মেলা বসেছে। সেখানে লোকজন কেউ কেউ নাগরদোলায় চড়ছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ কেউ সিঙ্গারা খাচ্ছে, আবার কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু ঘটি গরম খেলাম, আর আমরা খুব এনজয় করলাম। স্যার ভগবানের কৃপায় আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন অমর থাকে। আরে এ তো আমাকে বোকা বানিয়ে দিল। ওকে প্রিয় বন্ধু সম্পর্ক নিয়ে রচনা বলতে বললাম, ও মেলা নিয়ে রচনা বলে দিল। একে তো দেখছি অন্য কিছু ধরতে হবে। এই তুই ট্রেন যাত্রা নিয়ে একটা রচনা বল। ট্রেন যাত্রা, ঠিক আছে স্যার। আমি আর ফেলু একদিন ট্রেন ধরার জন্য স্টেশনে গেলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। তারপর আমরা ট্রেনে চাপলাম, ট্রেন ছুটতে লাগলো। কিছুক্ষণ পরে আমাদের স্টেশন চলে এসেছে। ট্রেন থেকে নেমেই দেখি পাশে এক জায়গায় মেলা বসেছে। সেখানে লোকজন কেউ কেউ নাগরদোলায় চড়েছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু ঘটি গরম খেলাম, আর আমরা খুব এনজয় করলাম।
স্যার ভগবানের কৃপায় আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন অমর থাকে। আরে আরে, এ তো আমাকে আবার বোকা বানিয়ে দিল। সেই আবার মেলার রচনা শুরু করে দিল। বেশ, তুই আর একটা রচনা বল। তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা বল, তাহলেই তুই বুঝতে পারবি। প্লেন যাত্রা স্যার, বেশ ঠিক আছে। আমি আর আমার প্রিয় বন্ধু ফেলু প্লেনে চড়ার জন্য এয়ারপোর্টে গেলাম। তারপর চেকিং হবার পর আমরা প্লেনে উঠলাম। যেই প্লেন একটু ওপরে উঠলো, আমি প্লেনের জানালা দিয়ে দেখলাম নিচে এক জায়গায় মেলা বসেছে। সেখানে লোকজন কেউ কেউ নাগরদোলায় চেপেছে, কেউ সিঙ্গারা খাচ্ছে, কেউ চপ খাচ্ছে, কেউ 12 টাকায় হরেক মাল কেনাকাটা করছে। আমি আর ফেলু ঘুটি গরম খেলাম আর খুব এনজয় করলাম। স্যার ভগবানের কৃপায় আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন অমর থাকে। আবার সেই মেলা, তুই যেদিকেই তাকাচ্ছিস সেদিকেই শুধু মেলা দেখতে পাচ্ছিস। আমাকে তুই বোকা পেয়েছিস, শুধু মেলা আর মেলা। তুই বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক, আমি যা জিজ্ঞেস করছি তাতেই শুধু মেলা। এই ফেলু, তুই বলতো তুই কি পরে এসেছিস? স্যার আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই ধরুন। এই, তুই গব্বর সম্পর্কে একটা রচনা শোনা তো। স্যার গব্বর সিং একটা মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করিয়ে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমী ছিলেন। ওনার সভায় গানের প্রোগ্রাম হইতো, জব তক হে যা জানে যা, নাচেগি মেরি। এই গানটি গব্বর সিং এর অনুরোধে গাওয়া হয়েছিল। উনার রং খেলার খুব শখ ছিল। এই জন্যই উনি সাম্বাকে জিজ্ঞেস করতো হোলি কবে রে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতির ছিলেন, কেননা ঠাকুরকে বাগ্যা পেয়েও ঠাকুরের শুধু 2টো হাতই কেটেছিলেন। ইচ্ছে করলে ঠাকুরের ওটাও কেটে দিতে পারতেন, কিন্তু দয়া শরীর বলিয়ে আর কিছুই কাটেনি। গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কেও সচেতন ছিলেন, তাই তিনি মোটর গাড়িতে চড়তেন না, ঘোড়ার গাড়িতে চড়তেন যাতে পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোট্টবেলায় পড়াশোনা করেনি, তাই তিনি কোনো কিছু গুনতে পারতেন না। তাই তিনি সবসময় জিজ্ঞাসা করতেন কিতনা আদমি থে। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা যদি না ঘুমাইতো তাহলে তার মা বলতো বেটা চুপ হো যা, नहीं তো গব্বর আ जाएगा। আর তখনই বাচ্চারা ঘুমিয়ে পড়তো। আরে থাম, আমি গব্বর সম্পর্কে না আকবর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। ভুল করে গব্বর বেরিয়ে পড়ছে। আপনি যেমন প্রশ্ন করেছেন আমিও ঠিক তেমনই উত্তর দিয়েছি স্যার। বেশ, বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক, আর পরের দিন আকবর সম্পর্কে পড়ে আসবি, বুঝলি তো? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। কারণ তোমরা অনেকেই আছো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো কিন্তু বেল আইকনটি বাজাতে ভুলে যাও, যার কারণে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যায় না।